ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দোল পূর্ণিমা তিথি ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ একই দিনে পালিত হচ্ছে। 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণ, যা পালিত হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশে দৃশ্যমান হবে। এই বিশেষ দিনে অবশ্যই আপনার গৃহের তুলসী তলায় পুঁতে দিন এই একটি বিশেষ জিনিস। আপনার গৃহের সমস্ত বাস্তু দোষ দূরীভূত হবে, প্রচুর অর্থের আগমন ঘটবে, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি আর সমৃদ্ধিতে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকে অবশ্যই ভক্তি ও মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন, আমি আশা রাখছি। বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ, অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা বলা হয়েছে, পবিত্রতম পূর্ণিমা বলা হয়েছে এই দোল পূর্ণিমাকে। দোল পূর্ণিমার তিথিটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। আর তারপরে চন্দ্রগ্রহণ রয়েছে। বিশেষ করে পূর্ণিমা তিথিতেই পালিত হয় চন্দ্রগ্রহণ, আর অমাবস্যা তিথিতে পালিত হয় সূর্যগ্রহণ। দোল পূর্ণিমাটি বছরের আর 11টি পূর্ণিমার থেকে একেবারেই ভিন্ন। দোল পূর্ণিমা হচ্ছে রঙের উৎসব, আনন্দের উৎসব। বাড়ির প্রত্যেকের সাথে আমরা রং খেলায় এই দিনে মেতে থাকি। তারই সাথে দোল পূর্ণিমা তিথিতে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা অর্চনা হয়ে থাকে। অনেক বাড়িতে এই দোল পূর্ণিমার বিশেষ দিনে সত্যনারায়ণের ভগবানের পূজা অর্চনা করা হয়। এই দিনটিতে মা লক্ষ্মীর আগমনের জন্য অত্যন্তই শুভ হচ্ছে এই দিন। তাই তো গৃহস্থ বাড়িতে নিয়মবিধি মেনে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয় দোল পূর্ণিমা তিথিতে। তাছাড়া যাদের বাড়িতে রাধা কৃষ্ণের বিগ্রহ আছে, তারা রাধা কৃষ্ণের দোল যাত্রাও করে থাকেন। এই বিশেষ দিনটিতে পূজা অর্চনার সাথে যদি আপনারা এই উপায়টি করতে পারেন আপনাদের বাড়ির তুলসী তলায়, তাহলে আপনাদের পরিবারের সমস্ত বাস্তু দোষ কিন্তু এক মুহূর্তেই শেষ হয়ে যাবে। কারণ তুলসী গাছ আমাদের বাড়িকে রক্ষা করে, শুদ্ধ পবিত্র করে রাখে। এই তুলসী বৃক্ষ বাড়ির বাস্তুর জন্য অত্যন্তই ভালো এবং শুভ। যে বাড়িতে তুলসী গাছ সতেজ এবং সবুজ থাকে, সেই বাড়িতে কোনো রকম ক্ষতি কেউ করতে পারে না। তুলসী গাছ বাতাবরণকে শুদ্ধ করে। তাই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদে অবশ্যই আপনারা এই জিনিসটি যদি আপনি বাড়ির তুলসী তলায়, আপনার বাড়ির তুলসী তলার গোড়ায় যদি আপনি পুঁতে দিতে পারেন এই দোল পূর্ণিমার শুভ দিনে, তাহলে কিন্তু অত্যন্তই ভালো ফল পাবেন আপনারা। তাই অবশ্যই আপনারা ভক্তি ও শ্রদ্ধা সহকারে ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করুন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি আপনারা অন করেছেন বা দেখতেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের মতো এই পুণ্য পবিত্র দিনে অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলেই শ্রবণ করি। ভিডিওটি শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় রাধাকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। ভিডিওটি একদমই স্কিপ করে নয়, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন, নতুবা মূল্যবান বিষয়টি বাদ পড়ে যেতে পারে। 2026 মঙ্গলবার দিন, পূর্ণিমা তিথি পড়েছে সোমবার বিকাল 5:44 থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে মঙ্গলবার অর্থাৎ 3রা মার্চ বিকাল
4:59 পর্যন্ত। এই বিশেষ দিনে আবার পড়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেটি ভারতবর্ষে এবং বাংলাদেশে দৃশ্যমান হবে। গ্রহণ স্পর্শ করেছে দুপুর 3:20। গ্রহণের মধ্যবর্তী কাল হচ্ছে বিকাল 5:05। চন্দ্রগ্রহণ সমাপ্তি হবে রাত্রি 6:48। গ্রহণ স্থিতিকাল 3 ঘন্টা 28 মিনিট। পূর্ণগ্রাস স্থিতি 59 মিনিট এই চন্দ্রগ্রহণের। আমি প্রথমেই বলেছি যে দোল পূর্ণিমা তিথিটি অত্যন্তই গুরুত্বপূর্ণ ও পবিত্রপূর্ণ একটি তিথি। তাই এই বিশেষ দিনে বেশি বেলা পর্যন্ত আপনারা ঘুমাবেন না। প্রতিদিনই সকাল সকাল বিশেষ করে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হয়, কিন্তু বলা এসে শুভ দিনে তো অবশ্যই আপনারা সকাল করেই ঘুম থেকে উঠবেন। ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে পারেন। আপনি কয়েক মাস এটি করেই দেখুন, তবে প্রতিদিনেই, তাহলে কিন্তু আপনারা ব্রহ্ম মুহূর্তেই উঠতে পারবেন। এটি আপনার জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে। আপনার চিন্তাশীলতা, আপনার মননশীলতা, আপনার সৃষ্টিশীলতা সমস্ত কিছু কিন্তু বাড়বে যদি আপনি সকাল সকাল ঘুম থেকে ওঠেন। আপনি অর্থ উপার্জনের নতুন রাস্তা খুঁজে পাবেন যদি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখতে পারেন। ঘুম থেকে উঠে সূর্যোদয় অবশ্যই দেখুন। সূর্য নারায়ণকে ভক্তি ভরে আপনি প্রণাম করুন। এতে আপনার ভাগ্যে সূর্যের উদয় হবে। তার আগে বিছানায় বসে নিজের হাতের করতল অবশ্যই দর্শন করবেন। করাগ্রে বসত লক্ষ্মী, করমধ্যে দেবী সরস্বতী, কর মূল হেতু গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। আপনারা অবশ্যই বিছানায় বসে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে নিয়েই তারপর ভূমিতে আপনারা পা রাখবেন। ভূমিতে পা রাখার আগেই 3 বার অবশ্যই বসুমাতাকে আপনারা প্রণাম করে নেবেন। তারপরে আপনি মাটিতে পা ফেলবেন। এইভাবে দিনটি শুরু করুন এবং দোল পূর্ণিমা তিথিতে বাড়ি ঘর দুয়ার নোংরা রাখবেন না। আপনারা সকাল সকাল বাড়ি ঘর দুয়ার অত্যন্তই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আপনারা, এবং তারপর সকাল সকাল আপনারা স্নান করে নেবেন। পূর্ণিমা তিথিতেই অনেকেই পবিত্র নদীতে বা গঙ্গা নদীতে স্নান করে থাকেন। তা অত্যন্তই পূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। অত্যন্তই শুভ এবং পূর্ণ বিশেষ করে প্রাপ্ত করা যায়। তাহলে অবশ্যই গঙ্গা স্নান আপনারা করবেন। যদি সেই সুযোগ না হয়, মানে যদি সম্ভব না হয়, তাহলে আপনি আপনার বাড়িতেই স্নান করতে পারেন, কিন্তু স্নানের জলে সামান্য কর্পূর এবং কালো তিল মিশিয়ে স্নান করবেন। এর ফলে আপনার অত্যন্তই ভালো ফল পাবেন আপনারা। এবং স্নান করার পরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি গায়ে মাথায় বস্ত্রে অর্থাৎ সর্বস্থানে গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন আপনারা, এবং ঘর দুয়ার তার আগেই পরিষ্কার যেন করা হয়ে যায়। তাহলে অবশ্যই বাড়িঘর দুয়ারে আপনারা গঙ্গা জলের ছিটা দিয়ে নেবেন। সেই দিন বাড়ির মুখ্য দরজা বা সদর দরজা খুব ভালোভাবেই পরিষ্কার করবেন এবং আলোকিত রাখবেন, যাতে মা লক্ষ্মী আপনার বাড়ির প্রধান দরজা দিয়ে আপনার ঘরে প্রবেশ করে। অনেকেই পূর্ণিমা তিথিতে বাড়িতে মা লক্ষ্মী দেবীর চরণের আলপনা তৈরি করে থাকেন এবং মুখ্য দরজায় স্বস্তিক চিহ্ন অঙ্কন করেন। তা অত্যন্তই ভালো বলা হয়েছে। পূর্ণিমা তিথিতে যদি আপনি মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেন, সেটি আপনার বাড়িতে সমস্ত রকম বাস্তু দোষ দূর করে, মা লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত করে। মা লক্ষ্মী সেই ঘর ছেড়ে কোথাও যেতে পারেন না, সেই গৃহেই বিরাজমান হন। এবং তারপর আপনি পরিষ্কার বস্ত্র পরে আপনি চলে আসবেন আপনার ঠাকুর ঘরে। এই বিশেষ দিনে অবশ্যই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা অর্চনা করবেন। অনেকেই বাড়িতে শুধু মা লক্ষ্মীর পূজা অর্চনা করেন, কিন্তু নারায়ণ ভগবানের পূজা অর্চনা করেন না। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের যুগল মূর্তি অর্থাৎ আপনারা যুগলভাবে পূজা অর্চনা করবেন। অত্যন্তই শুভ হবে এটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্তই ভালো। আপনার ঘরের সুখ শান্তি সমৃদ্ধির জন্য খুবই ভালো।
সংসারের সার্বিক মঙ্গলের জন্য মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা করবেন। কারণ মা লক্ষ্মী এমন কোনো স্থানে যান না বা অধিষ্ঠান করেন না যেখানে ভগবান শ্রী নারায়ণ থাকেন না। তাই মা লক্ষ্মীর সাথে সর্বদাই নারায়ণের পূজা অর্চনা করবেন। বৃহস্পতিবারের পূর্ণিমা তিথিতে বিশেষ করে অবশ্যই করবেন দোল পূর্ণিমা তিথিতে আপনিও আপনার ঠাকুর ঘরের সিংহাসনে নতুন আসন পেতে বা আলাদাভাবে জলচৌকি পেতে মা লক্ষ্মী এবং নারায়ণকে বসাবেন। আপনি ফুলের মালা দিয়ে আপনি তারপরে ধূপ প্রদীপ অবশ্যই আপনি অর্পণ করবেন। আপনার সাধ্যমতো ফল মিষ্টি নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং হলুদ ফুল মালা লক্ষ্মী এবং ভগবান নারায়ণকে অর্পণ করবেন। তারপরে পূজা অর্চনা করবেন। সেই দিন প্রাণ ভরে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা করবেন। মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের সামনে অবশ্যই আপনারা বসে অঞ্জলি দেবেন। পূজা অবধি উপবাস রাখার চেষ্টা করবেন। পূর্ণিমা তিথি যতক্ষণ রয়েছে অবশ্যই আমি আগেই উল্লেখ করে দিয়েছি পূর্ণিমা তিথির সময়সূচি। তার মধ্যে পূজা অর্চনা করার আপনারা চেষ্টা করবেন উপবাস রেখে। মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের সামনে দুইটি নিখুঁত পান আপনারা অর্পণ করবেন। সেই পানটিতে যেন কোনো ছেঁড়া বা কাটা ফাটা না হয়। আপনারা নিখুঁত পান অর্পণ করবেন। অবশ্যই আপনারা আগেই দেখে নেবেন যেন বোটা সমেত থাকে সেই পানটি। মা লক্ষ্মী এবং নারায়ণের সামনে সেই পান দুটি রেখে চন্দনের তিলক করে কিছু মঙ্গল সামগ্রী সেই পানের মধ্যে আপনারা রেখে দেবেন। আপনি রাখতে পারেন একটি হলুদের গাঁঠ, সুপারি কড়ি পদ্মবীজ অক্ষত আদা এবং একটি গোমতী চক্র, আতপ চাউল এবং 1 টাকার একটি কয়েনও আপনারা রাখতে পারেন। এখানে আমি অনেক কিছুই মঙ্গল সামগ্রীর কথা উল্লেখ করে দিলাম। অন্তত পক্ষে 3টি মঙ্গল সামগ্রী আপনারা রাখার চেষ্টা করবেন। এই মঙ্গল সামগ্রীগুলো মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে অর্ঘ্য দেওয়া অত্যন্তই ভালো, গৃহস্থ ব্যক্তিদের বাড়ির জন্য অত্যন্তই শুভ। এভাবে আপনি পূজা করে নেবেন এবং পূজা করে নিয়ে আপনার যা মনস্কামনা মনোবাসনা আছে সমস্ত কিছু জানিয়ে ভগবানকে আপনি ঘর ছেড়ে দেবেন এবং পূজাটি আপনি করবেন পূর্ণিমা তিথির মধ্যেই। দেখুন, দোল পূর্ণিমা তিথিতে নানা প্রকার মিষ্টি জাতীয় জিনিস পাওয়া যায় যেগুলি দোলের জন্য অত্যন্তই ভালো, যেমন ফুটকড়াই, মটর ইত্যাদি। তারপর নানা প্রকার খাজা গজা জিনিসপত্র পাওয়া যায় এই দোল পূর্ণিমায় ওঠে বাজারে। আপনি সেই সমস্ত জিনিস দিয়ে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা অর্চনা করে নেবেন। বিশেষ করে বিভিন্ন ধরনের ফলও আপনি অর্পণ করতে পারেন। ঠাকুরের সিংহাসনে অবশ্যই ফলমূল আপনারা অর্পণ করবেন। 5টি আস্ত ফল আপনারা নিবেদন করবেন বিশেষ করে। আর দোল পূর্ণিমার তিথি কিন্তু অত্যন্তই বিশেষ। এই দিনে আপনারা বাড়িতে মিষ্টি এনে নিবেদন করবেন। বিশেষ দিনে যদি বিশেষ মিষ্টি দিয়ে আপনি পূজা করতে পারেন এবং তারপর প্রসাদ হিসেবে সেটি গ্রহণ করেন, তাহলেও কিন্তু জীবনে মিষ্টতা আসে, মধুরতা আসে এবং তারপর আপনি আপনার ঠাকুর ঘর ছেড়ে দেবেন। সেই দিন অবশ্যই তুলসী তলাতেও একটি ঘিয়ের প্রদীপ আপনারা প্রজ্বলিত করবেন, ধূপকাঠি দেখাবেন এবং তুলসী গাছে কিন্তু প্রতিদিন জল দেওয়া অবশ্যই কর্তব্য। তাই প্রতিদিন জল দেবেন এবং শুধু রবিবার ও একাদশীর দিনটি বাদ দিয়ে, রবিবার এবং একাদশীর দিনে আপনারা তুলসীতে জল অর্পণ করবেন না। কখনোই বাসি বস্ত্রে বা স্নান না করেও জল অর্পণ করবেন না। তুলসী গাছে জল দেওয়া সর্বদা শুদ্ধ বস্ত্র পরে এবং স্নান করেই তারপরেই তুলসী গাছে জল দেবেন। আপনি একবার জল দিন, কিন্তু সকালেই দেবেন। কখনো আপনারা জল কিন্তু রাত্রে দেবেন না বা ভর দুপুর বেলাও দেবেন না। সূর্যোদয়ের পরে তুলসী গাছে কিন্তু হাতও দেবেন না। তুলসী গাছ বাড়িতে থাকলে তুলসী গাছের আশেপাশে কোনো নোংরা আবর্জনা, জুতা চপ্পল অথবা ঝাড়ু এমন কোনো জিনিসপত্র আপনারা তুলসী গাছের আশেপাশেও রাখবেন না। তুলসী গাছ বলা হয়েছে আগেকার দিনে বাড়ির উঠানেই রাখা হতো।
তুলসী মঞ্চ বা ভিটা বানিয়ে। এখন সেই সবের দিন চলে গেছে। এখন লোকের ফ্ল্যাটে রয়েছেন বেশিরভাগ লোকেরাই, এবং তারা বিশেষ করে ব্যালকনি বারান্দাতে তুলসী গাছ রেখে থাকেন। যাদের ছাদে রাখার সুবিধা আছে তারা ছাদেই রেখে থাকেন। কিন্তু যেদিকে আপনারা রাখুন না কেন, সর্বদাই যেন খেয়াল রাখবেন আপনারা আলো বাতাস যেন সর্বদাই তুলসী বৃক্ষের উপর পড়ে, সূর্যের আলো যেন পায় বৃক্ষটি, এবং উত্তর পূর্ব দিকে তুলসী গাছ আপনারা রাখবেন। তাহলে গৃহস্থ বাড়ির জন্য কিন্তু সেটা অত্যন্তই ভালো হয়, ফলপ্রদায়ও করে। তুলসী গাছের বাড়িতে থাকলে সকালবেলায় আপনারা যেমন জল দেবেন, সন্ধ্যাবেলায় আপনারা সেই তুলসী গাছের ধূপ প্রদীপ অবশ্যই কিন্তু নিবেদন করবেন, এবং নিত্য সন্ধ্যাবেলায় তুলসী গাছে আপনারা অবশ্যই ধূপ প্রদীপ নিবেদন করবেন ও ভক্তি ভরে আপনারা প্রণাম করবেন তুলসী মাকে। দেখবেন তুলসী গাছ কত সতেজ এবং সবুজ থাকছে, এবং ঘরের বাস্তুও ভালো থাকছে। তুলসী গাছ শুধু বাস্তুতেই নয়, ঘরে যে বাতাস আসছে তুলসী গাছের, সেই বাতাসটিকেও শুদ্ধ করে দেয়। তাই তুলসী গাছ বাড়িতে অবশ্যই রাখবেন, কিন্তু যত্ন সহকারেই রাখবেন, অবহেলায় নয়। এরপর আমি যেটা বলবো সেই কাজটি আপনাদেরকে করতে হবে তুলসী তলায়। আপনি কিছুক্ষণ পরে আবার ঠাকুর ঘরে যাবেন, সমস্ত ভোগ যা আপনি নিবেদন করেছেন সেই সমস্ত ভোগ তুলে নেবেন, এবং সেই সময় একটি নতুন হলুদ শালু বা কাপড় আপনি নেবেন, এবং সেই হলুদ শালু বা কাপড়ের মধ্যে যে মঙ্গল সামগ্রী আপনি নিবেদন করেছেন মা লক্ষ্মী দেবীকে, ভগবান নারায়ণকে, তাদের সামনে থেকে অবশ্যই আপনি সেইগুলি তুলে নিয়ে সেই শালুর মধ্যে আপনি এইগুলি পুড়ে নেবেন। তবে শুধুমাত্র আপনারা 2টি পান কিন্তু ভুলেও নেবেন না, কারণ পানগুলি শুকিয়ে যাবে। সেই মঙ্গল সামগ্রীগুলো সেই হলুদ শালু কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে বেঁধে একটা পুটুলির মতো করে নেবেন আপনারা, এবং তারপরে আপনারা চলে আসবেন আপনার বাড়ির তুলসী তলায়। তুলসী মাকে প্রণাম জানিয়ে, তুলসী মায়ের অনুমতি নিয়ে তবেই তুলসী মাটিতে আপনি হাত দেবেন, এবং তুলসীর মাটি সামান্য খুঁড়ে সেই হলুদ পুটুলিটি আপনি তুলসী তলায় পুঁতে দেবেন। যদি আপনার কাছে হলুদ রঙের কোনো নতুন শালু কাপড় না থাকে তাহলে চিন্তা করবেন না। যদি আপনি জোগাড় করতে না পারেন এই মঙ্গল সামগ্রীগুলো, শুধু আপনি এগুলো নিয়ে গিয়ে তারপর আপনি আপনার ঠাকুরঘর ছেড়ে দেবেন। সেই দিন অবশ্যই তুলসী তলাতেও একটি ঘিয়ের প্রদীপ আপনারা প্রজ্বলিত করবেন, ধূপকাঠি দেখাবেন, এবং তুলসী গাছে কিন্তু প্রতিদিন জল দেওয়া অবশ্যই কর্তব্য। তাই প্রতিদিন জল দেবেন, শুধু রবিবার এবং একাদশীর দিনটি বাদ দিয়ে। তবে তুলসী গাছে জল দেওয়া কিন্তু কখনোই বাসি বস্ত্রে বা স্নান না করে এটি করবেন না। তুলসী গাছের জল সর্বদাই শুদ্ধ বস্ত্র পরে এবং স্নান করেই নিবেদন করতে হয়। তারপরেই তুলসী গাছে আপনারা জল অর্পণ করবেন। আপনি একবারই জল দিন, কিন্তু সেই জল অবশ্যই আপনি সকালে তুলসী মাকে নিবেদন করবেন। কখনোই বেলা করে জল দেবেন না। সূর্যোদয়ের পরে তুলসী গাছে কিন্তু আপনারা হাতও দেবেন না। তুলসী গাছ বাড়িতে থাকলে তুলসী গাছের আশেপাশে কোনো নোংরা আবর্জনা, কোনো জুতা চপ্পল অথবা ঝাঁটা ইত্যাদি জিনিসপত্র তুলসী গাছের আশেপাশেও কখনোই রাখবেন না। তুলসী গাছ সর্বদাই আগেকার দিনে উঠোনে, মানুষের বাড়ির উঠোনেই রাখা হতো, তুলসী মঞ্চ বা ভিটা বানিয়েই রাখা হতো। কিন্তু সেই সব দিন এখন গেছে। এখন লোকে ফ্ল্যাটে রয়েছেন বেশিরভাগ লোকেরা, এবং তারা ব্যালকনিতে, বারান্দায় তুলসী গাছ রেখে থাকেন। যাদের বাড়ির ছাদ রয়েছে সুবিধার্থে তারা ছাদে রাখেন তুলসী বৃক্ষ। তো যারা আপনারা যে যেখানেই তুলসী বৃক্ষটি রাখুন না কেন, অবশ্যই আপনারা সর্বদাই লক্ষ্য রাখবেন যেন আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে পায়, সূর্যের আলো যেন পায়। এবং উত্তর পূর্ব দিকে যদি তুলসী গাছ রাখেন তাহলে গৃহস্থ বাড়ির জন্য কিন্তু সেটা অত্যন্তই ভালো হয়, অত্যন্ত ফলপ্রদায়ী করে সেটি। তুলসী গাছে বাড়িতে থাকলে সকালবেলায় আপনারা যেমন তুলসী বৃক্ষে জল দেবেন, সন্ধ্যাবেলায় অবশ্যই ভক্তি ভরে আপনারা তুলসী মাকে প্রণাম নিবেদন করবেন। তুলসী গাছ
কত সতেজ এবং সবুজ থাকছে এবং ঘরের বাস্তুও ততটাই কিন্তু ভালো থাকছে। তুলসী বৃক্ষ যতটা সবুজ ও সতেজ থাকবে, মনে রাখবেন আপনার বাড়ির বাস্তুও ততটাই কিন্তু ভালো থাকবে। তুলসী গাছ শুধুমাত্র বাড়ির বাস্তুই নয়, ঘরে যে বাতাস আসছে সেই বাতাসকেও শুদ্ধ করে। তাই তুলসী গাছ বাড়িতে অবশ্যই আপনারা রাখবেন, কিন্তু যত্ন সহকারে রাখবেন। এর পরবর্তী আমি যেটা বলবো সেই কাজটি আপনাদেরকে করতে হবে তুলসী তলায়। আপনি কিছুক্ষণ পরে আবার ঠাকুর ঘরে যাবেন। সমস্ত ভোগ যা আপনি নিবেদন করেছেন সেই সমস্ত ভোগ তুলে নেবেন এবং সেই সময় একটি নতুন হলুদ শালু কাপড় আপনি নেবেন। সেই শালু কাপড়ের মধ্যে সেই মঙ্গল সামগ্রীগুলো আপনি যা মা লক্ষ্মী দেবী এবং ভগবানকে নিবেদন করেছেন, আপনি সেগুলি সেই সময় সেই হলুদ কাপড়ের মধ্যে সমস্ত কিছু আপনারা নিয়ে নেবেন। শুধু 2টি পান নেবেন না কিন্তু, কারণ আপনারা এই 2টি পান কিন্তু ভুলেও নেবেন না, কারণ হচ্ছে পানগুলি শুকিয়ে যাবে, তাই আপনারা এগুলি নেবেন না। আপনারা সেই হলুদ শালু কাপড়ের মধ্যে এই মঙ্গল সামগ্রীগুলো আপনারা নিয়ে নেবেন। এরপর ভালো করে বেঁধে একটা পুটুলির মতো করে তৈরি করে নেবেন এবং তারপরে চলে আসবেন আপনার বাড়ির তুলসী তলাতে। আপনারা মা তুলসীকে ভক্তি ভরে প্রণাম জানিয়ে মায়ের অনুমতি নিয়ে তবেই তুলসী মাটিতে আপনি হাত দেবেন এবং তুলসীর মাটি সামান্য খুঁড়ে নেবেন। সেই হলুদ পুটুলিটি আপনি তুলসী তলায় পুঁতে দেবেন। যদি আপনার কাছে হলুদ রঙের কোনো শালু কাপড় না থাকে তাহলেও চিন্তা করবেন না, যদি আপনি জোগাড় করতে না পারেন তাহলেও ভাববেন না। এই মঙ্গল সামগ্রীগুলো আপনি শুধু নিয়ে আসবেন তুলসী তলায়, তারপর তুলসী তলার মাটিতে আপনি পুঁতে দিতে পারেন, তাহলেও কিন্তু অত্যন্ত ভালো ফলই পাবেন। এই মঙ্গল সামগ্রীগুলোর মধ্যে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ আছে, তাই অবশ্যই এই জিনিসগুলো তুলসী তলায় থাকলে তুলসী গাছ আপনার আরও বেশি ভালো ফল দেবে। যখন আপনি তুলসী গাছে প্রতিদিন নিত্য সন্ধ্যা আপনি অর্পণ করবেন, প্রতিদিন জল নিবেদন করবেন, তখন আপনার তুলসী গাছ আপনার ঘরের বাস্তু আরও ভালোভাবে পরিশোধিত করবে। এর ফলে আপনার ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে। আর যে ঘরে কোনো বাস্তু দোষ নেই, মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ আছে, সেই বাড়িতে এমনই ভাবে অর্থপ্রাপ্তির বিশাল যোগ তৈরি হয়। উন্নতি আসার পথে, অর্থ আগমন হওয়ার পথে যে বাধাগুলি থাকে সেই সমস্ত বাধা কিন্তু একেবারেই দূর হয়ে যায় যদি ঘরের বাস্তু ঠিক থাকে। তাই অবশ্যই তুলসী গাছের যত্ন পরিচর্যা করুন। আপনারা বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখবেন। আপনার বাড়িতে মা লক্ষ্মী দেবীর কৃপায়, ভগবান নারায়ণের কৃপায় অবশ্যই অর্থের আগমন আসবেই। এবং সাথে দোল পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা অর্চনা করুন। সবশেষে বলবো, আপনারা অবশ্যই লক্ষ্মী দেবীর চরণে কিন্তু আবির অর্পণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে, রাধারানীর চরণে আপনারা আবির নিবেদন করবেন। আপনার ঠাকুরের সিংহাসনে যে যে দেবদেবী আছে অবশ্যই তাদের চরণেও আপনি আবির অর্পণ করবেন এবং তারপর সেই আবির আপনি আপনার বাড়ির যারা গুরুজনেরা আছেন তাদের চরণে দেবেন এবং তারপর সবার সাথে আবির খেলতে পারেন আপনি, অর্থাৎ রঙে মেতে উঠতে পারেন। আগে ঈশ্বরকে, তারপর বাড়ির গুরুজনদেরকে আপনি নিবেদন করবেন সেই আবির, তারপর সমস্ত সদস্যদের এবং তারপর বাড়ির বাইরে আবির খেলবেন। আবির খেলা কিন্তু এটাই হচ্ছে নিয়ম আবির খেলার, কিন্তু দোল পূর্ণিমায় সম্পূর্ণই ফল আপনি তাহলে পাবেন। এই বছর দোল পূর্ণিমার তিথিটি পড়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে, তাই চন্দ্রগ্রহণে যা যা বিধিনিষেধ আছে সেগুলি অবশ্যই আপনারা পালন করবেন। বিশেষ করে খাদ্য খাবারের যা বিধিনিষেধ আছে সেগুলি অবশ্যই আপনারা মেনে চলবেন। তাছাড়া গ্রহণ যেহেতু ভারতবর্ষে এবং বাংলাদেশে দৃশ্যমান,
তাই এর সুতো কালো রয়েছে, তাই অবশ্যই আপনারা তা মান্য করেই চলবেন। আপনারা গ্রহণ থাকাকালীন অবস্থায় পূজা পাঠ করবেন না, গ্রহণের আগেই আপনারা পূজা পাঠ করে নেবেন। তবে গ্রহণ চলাকালীন আপনারা মন্ত্র জপ করতে পারেন, ইষ্টদেবের সাধনা করতে পারেন, কিন্তু পূজা অর্চনা করবেন না সরাসরি। আপনারা এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন। এবং খাদ্যদ্রব্য যা আপনি গ্রহণের আগেই সেরে নিতে পারেন, অর্থাৎ খাদ্যদ্রব্য গ্রহণের আগেই আপনারা খেয়ে নিতে পারেন, কিন্তু গ্রহণ চলাকালীন ভুল করেও কিন্তু আপনারা কোনো খাবার মুখেও তুলবেন না। আপনারা অবশ্যই এটি মাথায় রাখবেন। আপনারা ভুলেও এই পূর্ণিমা তিথি বা গ্রহণের দিন তুলসী পত্র কিন্তু একদমই তুলবেন না, অবশ্যই মনে রাখবেন। এবং তুলসী গাছও স্পর্শ করবেন না এই দিনে। আপনারা অবশ্যই ধারালো কোনো জিনিসপত্র আপনারা এই সময়ে মানে গ্রহণ চলাকালীন সময়ে ভুলেও কিন্তু হাতে নেবেন না। আপনারা গর্ভবতী মায়েরা বিশেষ করে গ্রহণ চলাকালীন আপনারা বাইরে ঘোরাঘুরি করবেন না, অবশ্যই আপনারা ঘরের ভিতরেই থাকবেন। পূর্ণিমা তিথি এমনিতেই অত্যন্ত শুভ তিথি, তারপর হচ্ছে দোল পূর্ণিমা। ভগবান শ্রীকৃষ্ণের মহান পুণ্যতিথি বলা হয়েছে এই দোল পূর্ণিমাকে। আপনারা অবশ্যই মান্যতা অনুসারেই আপনারা চলবেন এই দিনে। আর এই দিনে যেহেতু গ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তাই অবশ্যই আপনারা সঠিক নিয়মে এই দিনটি পালন করবেন। ভক্তি ভরে আপনারা আগে অবশ্যই পূজা অর্চনা করে নেবেন গ্রহণের আগে, কিন্তু গ্রহণ চলাকালীন আপনারা পূজা অর্চনা করবেন না। আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন এই সময়। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটিও জপ করতে পারেন। আপনারা ভুলেও এই দিনে কোনো আমিষ খাবার খাবেন না, তেতো জাতীয় কোনো খাবার আপনারা এই সময় খাবেন না, নেশা জাতীয় সমস্ত প্রকার দ্রব্য আপনারা এড়িয়ে চলুন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। একজন সনাতনী বোনকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। অবশ্যই আপনারা জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীমতী রাধারানীর জয় একটি বারের জন্য হলেও আপনারা লিখবেন।